হ্যালো বন্ধুরা, তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম প্রিপারেশন টু প্রপার ওয়ে। আজকে আমি তোমাদের ফিজিক্সের ক্লাস নিয়ে আলোচনা করছি। তো আজকে তোমাদের ফিজিক্সের প্রথম ক্লাস। তো ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকো এবং ক্লাসে যদি কোনো বিষয় তোমাদের জানতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাও, আমি তোমাদের সেই সমস্যা সলভ করব। তো আজকে আমি পরমাণু গঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। তো ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। তো আমাদের প্রথমে জানতে হবে যে পরমাণু কাকে বলে। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সব ধর্ম বর্তমান থাকে এবং যে কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। তাহলে আরেকবার দেখে নাও যে পরমাণু কাকে বলে। মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সব ধর্ম বর্তমান থাকে এবং যে কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন পরমাণু সম্পর্কে যে মতবাদ প্রকাশ করেন তা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। ডাল্টনের পরমাণুবাদ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1808 খ্রিস্টাব্দে তিনি পরমাণু সম্পর্কে তার নিজস্ব মতামত প্রকাশ করেন, যা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। তো এরপর তোমাদের জানতে হবে যে পরমাণু মূল তিনটি কণা দ্বারা গঠিত। পরমাণু যে মূল তিনটি কণা দ্বারা গঠিত সেই মূল তিনটি কণা কি কি? প্রথমে হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা ইলেকট্রন, 2 নম্বর হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা প্রোটন এবং 3 নম্বর হচ্ছে নিস্তড়িত কণা নিউট্রন। তাহলে হচ্ছে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, প্রোটন হচ্ছে পজিটিভ অর্থাৎ হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা এবং নিউট্রন যা হচ্ছে একটি নিস্তড়িত কণা। ছবিটি তোমরা খুব মনোযোগ সহকারে একবার দেখে নাও। এরপর আমাদের জানতে হবে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটি কণা কত খ্রিস্টাব্দে কোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন। প্রথমে আমরা জানবো যে ইলেকট্রন 1897 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী জে জে থমসন ইলেকট্রন কণাটি আবিষ্কার করেন। প্রোটন কণা বিজ্ঞানী রাদারফোর্ড 1919 সালে প্রোটন কণাটি আবিষ্কার করেন। নিউট্রন কণা 1932 সালে বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন কণাটি আবিষ্কার করেন। তাহলে এবার তোমাদের একটি বিষয় খুব মনোযোগ সহকারে জানতে হবে যে একটি প্রোটন কণার ভর, আসলে একটি প্রোটন কণার ভর একটি ইলেকট্রন কণার ভরের প্রায় 1837 গুণ। তাহলে কত গুণ? একটি ইলেকট্রন কণার ভরে যে একটি প্রোটন কণা প্রায় 1837 গুণ ভারী হয়। আর একটি নিউট্রন কণার ভর একটি ইলেকট্রন কণার ভরের চেয়ে প্রায় 1839 গুণ, কত? 1839 গুণ ভারী হয়। এরপর তোমাদের জানতে হবে যে পরমাণু যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা যার মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেই যে পরমাণু, পরমাণু কি কি দুটি অংশ নিয়ে গঠিত। তো পরমাণুর মধ্যে দুটি অংশ আমরা লক্ষ্য করতে পারি, এক হচ্ছে নিউক্লিয়াস এবং 2 নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ, যা আমরা ইলেকট্রন মহল নামে চিহ্নিত করি। তো তোমাদের এখানে এই ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াসটি কোথায় অবস্থান করছে। এই ছবিটিতে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছো যে নিউক্লিয়াসটি কেন্দ্রকে অবস্থান করছে এবং নিউক্লিয়াস বহির্ভূত যে কক্ষপথগুলি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইলেকট্রন মহল, সেটি হচ্ছে ইলেকট্রন মহল নামে পরিচিত। তো এখানে তোমরা জেনে রাখো যে নিউক্লিয়াস থেকে পরপর দূরত্ব অনুসারে কক্ষপথগুলিকে আমরা মোট 7টি ভাগে কে এল এম এন ও পি কিউ এই মোট 7টি ভাগে বিভক্ত হচ্ছে আমাদের ইলেকট্রন কক্ষগুলি, যা হচ্ছে ইলেকট্রন মহল নামে আমাদের কাছে পরিচিত। তো এই পরমাণুতে অবস্থিত যদি আমাদের ইলেকট্রন সংখ্যা বের করতে বলে, যে কোনো পরমাণুতে অবস্থিত ইলেকট্রন সংখ্যা বের করতে, তাহলে আমরা একটি সূত্রের সাহায্যে খুব সহজেই আমরা কোনো মৌলের পরমাণু বিন্যাস অর্থাৎ ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজেই সূত্রটির সাহায্যে করতে পারি। তো সেই সূত্রটি এখানে আমি তোমাদের বলে দিচ্ছি। এই সূত্রটি হচ্ছে 2n²। এই সূত্রটি হচ্ছে 2n²। এই সূত্রের সাহায্যে, এই যে 2n² এই সূত্রটির সাহায্যে তোমরা খুব সহজেই যে কোনো মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে পারবে। 2n²।
হচ্ছে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে। সব পরমাণু, কোনো মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে, কোনো মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এবং সর্ববহিস্থ কক্ষের ঠিক আগের কক্ষে, সর্ববহিস্থ কক্ষের আগের কক্ষে 18টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। যদি কোনো মৌলের পরমাণু, এখানে তোমাদের একটি বিষয় খুব মনে রাখা দরকার, কোনো মৌলের পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে যদি 8টির বেশি ইলেকট্রন থাকে, 8টির বেশি ইলেকট্রন কিংবা যদি 8টি ইলেকট্রন থাকে, তাহলে সেই মৌলকে আমরা বলবো নিষ্ক্রিয় মৌল। কয়েকটি নিষ্ক্রিয় মৌলের নাম হলো আর্গন, নিয়ন, এবং এদের মধ্যে, এই নিষ্ক্রিয় মৌলগুলির মধ্যে যে ব্যতিক্রম মৌলটি, অর্থাৎ যার সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন নেই, তবুও সেটি নিষ্ক্রিয় মৌলের তালিকায় আমরা অন্তর্ভুক্ত করি, সেই ব্যতিক্রম মৌল, নিষ্ক্রিয় মৌলটি হলো হিলিয়াম। এরপরে তোমাদের জানতে হবে যে পারমাণবিক এবং ভর সংখ্যা, এই দুটি বিষয় নিয়ে আমি এখন আলোচনা করছি। পারমাণবিক এবং ভর সংখ্যা, কোন মৌলের পারমাণবিক সংখ্যা তাকেই বলবো আমরা কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসের ঠিক যতগুলি প্রোটন সংখ্যা বর্তমান থাকে, তাহলে সেই সংখ্যাকে আমরা বলবো সেই মৌলের পারমাণবিক সংখ্যা। এবং কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে ঠিক যতগুলি প্রোটন এবং নিউট্রন থাকবে, সেই সংখ্যাকে আমরা বলবো ওই মৌলের ভর সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন মৌলের যত সংখ্যক প্রোটন সংখ্যা বর্তমান থাকে, সেই সংখ্যাকে বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এবং ভর সংখ্যা হচ্ছে কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে ঠিক যতগুলি প্রোটন এবং নিউট্রন কণা উপস্থিত থাকবে, সেই কণার মোট সংখ্যাকে বলা হচ্ছে ভর সংখ্যা। তাহলে এখানে দেখো ভর সংখ্যার সঙ্গে পারমাণবিক সংখ্যা কিভাবে সম্বন্ধযুক্ত, তা একটি সূত্রের সাহায্যে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। ভর সংখ্যাকে আমরা ক্যাপিটাল A হিসাবে চিহ্নিত করে থাকি, এবং প্রোটন সংখ্যাকে আমরা ক্যাপিটাল Z হিসাবে চিহ্নিত করে থাকি, এবং নিউট্রন সংখ্যাকে আমরা ক্যাপিটাল N হিসাবে চিহ্নিত করি। তাহলে তোমরা এখন দেখো একটি মৌলের সংকেত আমি এখানে লিখেছি Na। এই সংকেতটির দ্বারা আমরা সোডিয়ামকে চিহ্নিত করতে পারি। সোডিয়াম Na, এখানে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে Na11, এই 11 Na মানে সোডিয়াম, এই 11 সংখ্যাটির দ্বারা আমরা মৌলটির অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ সোডিয়াম মৌলটিতে যে 11 অর্থাৎ 11টি যে প্রোটন সংখ্যা বর্তমান, এই সংখ্যাটি, এই যে 11, এই সংখ্যাটিকে আমরা বলবো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা। এবং এখানে দেখো সোডিয়ামে 23 দেখাচ্ছে, 23 মানে হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ এখানে প্রোটন এবং নিউট্রন কণা, অর্থাৎ প্রোটন বলতে এর মধ্যে ঠিক 11টি, এর মধ্যে ঠিক হচ্ছে 11টি প্রোটন কণা অবস্থিত, এবং বাকি যে কণা, অর্থাৎ এখানে যদি বলা হয় যে এই সোডিয়াম মৌলটিতে অর্থাৎ এই মৌলটিতে নিউট্রন সংখ্যা, এই মৌলটিতে কতগুলি নিউট্রন সংখ্যা অবস্থিত, তাহলে তোমাদের কি করতে হবে, এই 23 থেকে আমরা যদি 11 অর্থাৎ প্রোটন সংখ্যাটা তার বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা কি পাবো, এই যে 12টি পেলাম। অর্থাৎ কোন মৌলের ভর সংখ্যা থেকে যদি তার প্রোটন সংখ্যাকে আমি বিয়োগ করি, অর্থাৎ প্রোটন অর্থাৎ ইলেকট্রন সংখ্যাকে আমি যদি বিয়োগ করি, তাহলে আমি পেয়ে যাব ওই মৌলের নিউট্রন সংখ্যা। তাহলে তোমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বিষয়টি খুব বুঝতে পারলে। এবার যদি আমি বলি যে কোন মৌলের নিউট্রন সংখ্যা কি করে বের করবে, তাহলে হচ্ছে খুব সহজে তোমরা এই সূত্রটির সাহায্যে ভর সংখ্যা থেকে তার প্রোটন সংখ্যা অর্থাৎ হচ্ছে ইলেকট্রন সংখ্যা আমি যদি বিয়োগ করি, তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এরপর আইসোবার এবং আইসোটোন, এই তিনটি বিষয় নিয়ে আমি তোমাদের এখন বোঝাচ্ছি। তো আইসোটোপ, কোন মৌলের আইসোটোপ, এই বিষয়টি কিভাবে জানবে, না একই মৌলের যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই মৌলের যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের বলা হবে, সেই মৌলগুলিকে বলা হবে পরস্পরের আইসোটোপ। আইসোটোপ হচ্ছে, আরেকবার আমি তোমাদের বলছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকো। আইসোটোপ হচ্ছে একই মৌলের যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, সেই মৌলকে বলা হবে পরস্পরের আইসোটোপ। তো দেখো এখানে
ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা হচ্ছে 35, দেখতে পাচ্ছ। আরেকটা দেখো ক্লোরিনের, এখানে দেখো পারমাণবিক সংখ্যা 17 কিন্তু ভর সংখ্যা দেখো 37, তাহলে এদের দেখো পারমাণবিক সংখ্যা, এখানে 17 এখানেও 17, তাহলে এদের পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু এখানে দেখো এর ভর সংখ্যা, এই ক্লোরিনটি ভর সংখ্যা হচ্ছে 35, এখানে ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে দেখো কত 36, তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। সমস্ত মৌলের আইসোটোপ নেই, যেসব মৌলের আইসোটোপ নেই সেই দুটি মৌলের নাম কি কি হতে পারে? তো সেই দুটি মৌল হচ্ছে, যেসব মৌলের আইসোটোপ নেই সেই দুটি মৌল হলো ফ্লোরিন এবং হচ্ছে সোডিয়াম। কেবলমাত্র এই দুটি মৌলের আইসোটোপ নেই। এরপর আমরা জানবো যে আইসোবার কাকে বলে। আইসোবার যেসব মৌলের পরমাণুগুলির ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা। তাহলে যেসব মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা তাদের বলা হয় পরস্পরের আইসোবার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পটাশিয়াম মৌলটিতে, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পটাশিয়াম মৌলটিতে তার ভর সংখ্যা হচ্ছে দেখো 40 এবং ক্যালসিয়াম মৌলটিতে তার ভর সংখ্যা হচ্ছে 40। তো এই পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই দুটি মৌলের ভর সংখ্যা সমান 40, কিন্তু এদের দেখো এদের পারমাণবিক সংখ্যা, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ 19, কিন্তু পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ 19, কিন্তু ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ 20। তাহলে এদের ভর সংখ্যা সমান কিন্তু এদের পারমাণবিক সংখ্যা বিভিন্ন হওয়ার জন্য এদের আমরা পরস্পরের আইসোবার বলবো। তো এরপর আমরা জানবো যে আইসোটোন কাকে বলে। যেসব মৌলের পরমাণুগুলি নিউট্রন সংখ্যা সমান হয় কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা হয়। তাহলে নিউট্রন সংখ্যা কি করে বের করতে হয় কোনো মৌলে? তার ভর সংখ্যা থেকে যদি তার আমি পারমাণবিক সংখ্যাকে বিয়োগ করে দিই তাহলে যেটি পড়ে থাকে সেটি হচ্ছে তার নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা থেকে যদি আমি তার প্রোটন সংখ্যাকে বিয়োগ করে দিই তাহলে যেটি পড়ে থাকে সেটি হচ্ছে তার নিউট্রন সংখ্যা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই মৌলটিতে তোমরা দেখতে পাচ্ছ ফসফরাস, এই যে মৌলটিতে ফসফরাস, এই মৌলটিতে দেখো এর পারমাণবিক সংখ্যা 15, আর সালফার এই মৌলটির পারমাণবিক সংখ্যা দেখতে পাচ্ছ 16, কিন্তু এদের দেখো নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা কি করে সমান আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ফসফরাস মৌলটি ভর সংখ্যা 31, তো 31 থেকে আমরা যদি 15 এইটা যদি আমি বিয়োগ করি তাহলে আমরা পাবো 16, এবং সালফার এই মৌলটির ভর সংখ্যা হচ্ছে 32, তো 32 থেকে যদি আমি তার পারমাণবিক সংখ্যাকে বিয়োগ করি তাহলে আমি পাবো হচ্ছে ওই মৌলের অর্থাৎ সালফারের নিউট্রন সংখ্যা কত হচ্ছে 16। তাহলে এখানে হচ্ছে ফসফরাসে নিউট্রন সংখ্যা কত পেলাম আমরা? ফসফরাসে নিউট্রন সংখ্যা আমরা কত পেলাম? 16। ফসফরাসে নিউট্রন সংখ্যা কত পেলাম? 16। তো এখানে আমি সালফারের ও আমরা নিউট্রন সংখ্যা কত পেলাম? 16। তাহলে এই দুটি মৌল অর্থাৎ ফসফরাস এবং সালফার এই দুটি মৌলকে পরস্পরে কি বলা হবে? পরস্পরে এরা হচ্ছে আইসোটোন। তো এখানে আরেকটি জিনিস তোমরা জেনে রাখো যে হাইড্রোজেনের হচ্ছে আইসোটোপ। হাইড্রোজেনের আইসোটোপের সংখ্যা কটি? হাইড্রোজেনের আইসোটোপের সংখ্যা হচ্ছে 3টি, এবং ভারী জলের সংকেত অর্থাৎ ভারী জল বলতে আমরা বুঝি হচ্ছে ডয়টেরিয়াম অর্থাৎ ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেত হচ্ছে D2O। ভারী জলের সংকেত তাহলে কি আমরা জানি? D2O, এটা হচ্ছে ভারী জলের সংকেত। ভারী জলের সংকেত হচ্ছে D2O হচ্ছে ভারী জলের সংকেত। তো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে আয়ন। আয়ন কাকে বলে? তড়িৎগ্রস্ত পরমাণুকে আমরা বলবো আয়ন। তো আয়নকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। আয়নকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ধনাত্মক আয়ন বা হচ্ছে ক্যাটায়ন, দুই হচ্ছে ঋণাত্মক আয়ন বা হচ্ছে অ্যানায়ন। এখানে আমি একটি সংকেত লিখেছি, এর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এখান থেকে আমরা নির্ণয় করব। তো আমরা কিভাবে নির্ণয় করব আমরা আগেই শিখেছি। এখানে আমরা লিখেছি যে ইউরেনিয়াম 92-238, অর্থাৎ ইউরেনিয়াম 92 হচ্ছে এর কি? 92 এর হচ্ছে
পারমাণবিক সংখ্যা এবং এর ভর সংখ্যা কত তাহলে দাঁড়াচ্ছে 238 নাকি। তো তাহলে এখান থেকে বলেছে আমাদের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করতে। তো আমরা কি জানি যে এর পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা সমানই হচ্ছে এর প্রোটন সংখ্যা। তাহলে এর প্রোটন সংখ্যা কত দাঁড়াবে? তাহলে এর প্রোটন সংখ্যা দাঁড়াবে 92। তাহলে প্রোটন সংখ্যা দাঁড়াবে 92। এবং আমরা কি জানি যে প্রোটন সংখ্যা সমানই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যাও কত দাঁড়াবে? ইলেকট্রন সংখ্যাও তোমার দাঁড়াবে 92। কেন? আমরা জানি যে প্রোটন সংখ্যা সমানই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এবং এখানে হচ্ছে ইউরেনিয়াম 92238 এই মৌলটি প্রোটন সংখ্যা তাহলে কত দাঁড়ালো? 92 এবং ইলেকট্রন সংখ্যা কত দাঁড়ালো? 92। কেন? যেহেতু হচ্ছে প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা এখান থেকে নিউট্রন সংখ্যা কি করে? এটা হচ্ছে মূল। এই যে 238 ইউরেনিয়ামের 238 যেটা দেখাচ্ছে, এখানে হচ্ছে নিউট্রন এবং প্রোটন এই দুটি কণা এখানে উপস্থিত আছে। তাহলে এই 238 থেকে আমি যদি 92 বিয়োগ করি, 238 থেকে আমি যদি 92 এর কি? তাহলে 92 হচ্ছে এর প্রোটন সংখ্যা। তো প্রোটন সংখ্যা যদি আমরা বিয়োগফল করি ভর সংখ্যা থেকে, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা যেটা পাবো সেটা 238 থেকে 92 আমরা বিয়োগ করব, তাহলে হচ্ছে 146। তাহলে 146 হচ্ছে ইউরেনিয়ামের নিউট্রন সংখ্যা। তাহলে বুঝতে পারলে যে ইলেকট্রন সংখ্যা কোন মৌলের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয়। এখানে আমি তোমাদের একটি মৌল চিহ্নিত করেছি এবং এই মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় তা আমরা এখানে খুব সহজে জানতে পারবো। তো এখানে আমি যে মৌলটি চিহ্নিত করেছি সেটি হচ্ছে ক্লোরিন। তো সেই মৌলটি হচ্ছে কি? ক্লোরিন। তো এই ক্লোরিন মৌলটির পারমাণবিক সংখ্যা কত? 17 এবং এর ভর সংখ্যা কত? এর ভর সংখ্যা হচ্ছে 35। তো এখান থেকে বলেছে যে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো। তাহলে ইলেকট্রন বিন্যাস তো আমরা আগেই জেনেছি যে ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এই ক্লোরিন মৌলটির ইলেকট্রন সংখ্যা কত? তো এই ক্লোরিন মৌলটির যদি আমি ইলেকট্রন সংখ্যা এই ক্লোরিন মৌলটি, তাহলে আমি যদি এই ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? যেহেতু আমরা আগেই জেনেছি যে ইলেকট্রন সংখ্যা সমানই হচ্ছে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আমরা এই সহজে এখান থেকে বলতে পারি যে এই ক্লোরিন মৌলটিতে 17টি, এই ক্লোরিন মৌলটিতে তাহলে কতটি? 17টি ইলেকট্রন আছে। তাহলে এই 17টি। তো আমরা আগে সূত্রে দেখেছি যে কি করে ইলেকট্রনগুলি, কোন মৌলের ইলেকট্রনগুলি তার কক্ষপথ অনুসারে। তো আমি যে সূত্রটি আগেই বলেছিলাম যে 2n², এই সূত্রটিতে কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকতে পারে। যে আগেই দেখেছি যে কে কক্ষপথে তাহলে সর্বাধিক কটি মৌল থাকতে পারে? কটি ইলেকট্রন? 2টি। তারপর এল মৌলটিতে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে? 2n²। মানে এখানে n হচ্ছে মৌলের কক্ষপথের সংখ্যা। তাহলে এল মানে হচ্ছে 2², তাহলে 2² 4 and 2 সমান হচ্ছে n² করলে 2² মানে 4 এবং এল হচ্ছে 8। তারপরে এম কক্ষপথে সর্বাধিক কত? এম হচ্ছে তাহলে 1 2 3 নম্বর কক্ষপথ। তাহলে 3² করব আমরা 9, এর সঙ্গে 2 গুণ করব কারণ 2n² সূত্রটিতে আমরা পাই। তাহলে এম কক্ষপথে কতটি হবে? 18টি মৌল। এই করে কে এল এম এন ও মোট 7টি কক্ষপথে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে তা আমরা 2n², তাহলে সূত্রটি হচ্ছে 2n²। তা আমি আগেই বলেছি 2n²। এই সূত্রের সাহায্যে আমরা বলতে পারবো যে কোন কক্ষপথে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই ক্লোরিন মৌলটিতে যে 17টি ইলেকট্রন আছে, তো কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন আছে তা আমরা এখান থেকে চিহ্নিত করি। তো দেখো 17টি মৌল, তাহলে কে কক্ষপথে কতগুলি মৌল থাকতে পারে? কে কক্ষপথে থাকতে পারে 2টি মৌল, 2টি ইলেকট্রন থাকতে পারে কে কক্ষপথে। তাহলে এল কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকতে পারে? এল কক্ষপথে তোমরা এখানে দেখো যে এল কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এল কক্ষপথে 8টি, তাহলে আর বাকি থাকলো কতগুলি ইলেকট্রন? 8 2 10টা চলে গেছে। তাহলে আর বাকি থাকছে 17টির মধ্যে 8 2 10টা চলে গেলে আর বাকি থাকছে 7টি। তাহলে এম কক্ষপথে
7টি ইলেকট্রন থাকতে পারে। m কক্ষপথে কটি ইলেকট্রন থাকতে পারে? 7টি ইলেকট্রন। যদি শেষ কক্ষপথে, আমি আগেই বলেছি যে শেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন, এখানে 7 আছে, যদি 8টি ইলেকট্রন হয়ে যেত তাহলে ক্লোরিন মৌলটিকে আমরা নিষ্ক্রিয় মৌলের তালিকায় অন্তর্ভুক্ত করতাম। যেহেতু 7টি আছে তাই এটি অবস্থান। তো তোমরা পরের অধ্যায়ে যখন পর্যায় সারণী আলোচনা করা হবে তখন ক্লোরিন মৌলটির যে অবস্থান কি, পর্যায় সারণী কোন জায়গায়, তো তোমরা সেখানে খুব সহজেই জানতে পারবে। তো এখানে সোডিয়াম অর্থাৎ হচ্ছে Na, সোডিয়ামের সংকেত হচ্ছে Na। তো Na এই মৌলটির যদি বলা হয় যে ইলেকট্রন বিন্যাস করতে, তাহলে তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হলে 11টি মৌল, তাহলে কে কক্ষপথে কটি থাকবে? কে কক্ষপথে থাকবে 2টি। এল কক্ষপথে তাহলে কটি ইলেকট্রন থাকতে পারে? 8টি। তাহলে 8 2 10টা, আর কটা বাকি থাকলো? আর বাকি থাকলো 3টা। তো 3টা আছে কে এল। এরপর হচ্ছে এম কক্ষপথে। এম কক্ষপথে কতগুলি ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে? আমরা জেনেছি 2n² সূত্রের সাহায্যে এম কক্ষপথে 18টি ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে। তো আর বাকি যে 3টি ইলেকট্রন, সেই 3টি ইলেকট্রন হচ্ছে আমার এম কক্ষপথে থাকবে। তো তোমরা এই অধ্যায়টি, পরমাণু গঠন অধ্যায়টি খুব মনোযোগ সহকারে, যে ক্লাসটি আমি করলাম তো সেটি খুব মনোযোগ সহকারে তোমরা দেখো, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমি তোমাদের অবশ্যই, যে কোনো সমস্যা হতে পারে, আমি সেটি তোমাদের সলভ করে দেব। এবং ক্লাসটিতে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখো, কারণ যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে। তোমরা সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং এই ভিডিওটি খুব পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।